সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ওয়াকারের চরম সিদ্ধান্ত, পাকিস্তান মডেলের সেনা শাসন ফিরছে বাংলাদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে খাম্বা তারেকের প্ল্যান, হোমিও ওষুধের মতো ফোটায় ফোটায় মেলছে বিদ্যুৎ। বিস্তারিত থাকছে প্রতিবেদন। আরও জানিয়ে দিব মহেশখালীতে ৮,০০০ কোটি টাকার তেল মজুত প্রকল্প, সরকারের অদক্ষতায় সাগরে ডুবছে দেশি অর্থ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের, বিএনপির পরবর্তী মহাসচিবের কুর্সিতে কে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিয়ে ৮ ব্রিটিশ এমপির উদ্বেগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংরক্ষিত নারী আসন, এনসিপিকে আসন ছাড়ছে জামায়াত, মনোনয়ন পাচ্ছেন মাহমুদা ও মনিরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মমেকে ছাত্রাবাসে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, ক্লাস পরীক্ষা স্থগিত, হল ছাড়ার নির্দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বড্ড বেশি কথা বলেন ট্রাম্প, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দেব আরও ভূমি দখলের ধান্দা করছে ইসরায়েল, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বলেছিলেন, নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরে পরেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সেই সঙ্গে তিনি এও বলেন, পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সেনাবাহিনী থাকবে সহায়তামূলক ভূমিকায়। নতুন সরকারের বয়স ১ মাস হতে চলেছে, অথচ সেনাবাহিনী এখনও ব্যারাকে ফিরে যায়নি। এই অবস্থায় গুঞ্জন তৈরি হয়েছে অপারেশন ক্লিন হার্ট ২ শুরু করতে চলেছে সরকার। এই গুঞ্জন ফিরিয়ে এনেছে ২০০২ সালের ভয়ঙ্কর দিনের কথা। ক্ষমতায় সেই সময় বেগম জিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মানুষের মনে ক্ষোভ আর চূড়ান্ত হতাশা। ঢাকার রাস্তায় একের পর এক ওয়ার্ড কমিশনারকে লক্ষ্য করে চলে গুলি। এছাড়া অস্বাভাবিক হারে বাড়তে থাকে হত্যা ও ডাকাতিসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ। জিয়া সরকার কার্যত বেসামাল হয়ে পড়ে। অভিযোগ ওঠে, বিএনপি ক্ষমতায় আসার পর ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে যেসব ওয়ার্ড কমিশনারকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল তাদের অধিকাংশই ছিলেন তালিকাভুক্ত সন্ত্রাসী। পরিস্থিতির ক্রমেই অবনতি হতে থাকে। খালেদা জিয়া বিচলিত হয়ে পড়েন। সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খালেদা জিয়া স্বীকার করে নেন যে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। সন্ত্রাস নির্মূলে জিয়া আরও সময় চেয়ে নেন। পুলিশ ও প্রশাসনের রদবদল করেও পরিস্থিতিতে লাগাম পড়াতে পারেননি জিয়া। বিএনপি সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমেদের বই বাংলাদেশ আ স্টাডি অব দ্য ডেমোক্রেটিক রেজিমস বইতে সে কথা উঠে এসেছে। ২০০২ সালে ১৬ অক্টোবর মধ্যরাত, বলা যেতে পারে ১৭ অক্টোবর, সারা দেশে একযোগে সাঁড়াশি অভিযানে নামে সেনাবাহিনী। মধ্যরাতে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, সেনাবাহিনী অভিযান শুরুর আগে পুলিশকে কিছু জানায়নি। রাস্তায় সেনা সদস্যদের গাড়ি দেখে মানুষ বুঝতে পারে, যদিও সেই সময় সরকারের তরফে বলা হয়েছিল এটি সেনাবাহিনী পুলিশ বিডিআরের যৌথ অভিযানে, প্রকৃতপক্ষে পুরো অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেই সময়ের বিভিন্ন সংবাদপত্র পরীক্ষা করে দেখা যায়, প্রথম দিনের অভিযানে ১৪০০ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই বিএনপি কর্মী বা নেতা, এমনকি গুলিও চলে। নতুন সরকারের অপারেশন ক্লিন হার্ট ২ ঘোষণায় আবার সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসতে চলেছে। ইউনূস সরকারের অপারেশন ডেভিল হান্টের লক্ষ্য ছিল
আওয়ামী লীগারদের ধরো আর জেলে পোড়ো, বাধা দিতে এলে চালাও গুলি। অপারেশন ডেভিল হান্টের দৌলতে ইউনূস সরকার আওয়ামী লীগের 3,59,000 কর্মীকে গ্রেফতার করে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বাংলাদেশে অনেকেই বলছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সেনাবাহিনী কেন এখন ব্যারাকে ফিরে যায়নি? সেনাপ্রধান ওয়াকার তো বলেছিলেন নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরে পরেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তাহলে কি তারেক রহমান সরকারও কি সেনা শাসন জারি রাখতে চাইছে? বাংলাদেশ সরকার বদলে যেমন সেনাবাহিনী কাজ করছে, সরকার ফেলার ক্ষেত্রেও সমানভাবে কাজ করেছে। তার টাটকা উদাহরণ হাসিনা সরকারের পতন। বলা হচ্ছে পাকিস্তানের মডেল অনুসরণ করে বাংলাদেশে একটি সরকার গঠন করা হয়েছে। ১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী প্রান্তিক শক্তি ছিল না। ২০২৪-এর ৫ অগস্টের পর থেকে সেটা আরও স্পষ্ট হয়ে উঠেছে। আরেকটি ঘটনা পরিষ্কার করে দিচ্ছে, আসিফ নজরুল ও জুনায়েদ সাকিকে সেনাপ্রধানের কাছে পাঠায়, তখন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রের পালাবদল ঘটে। জুনায়েদ সাকি বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী, আর আসিফ নজরুল বিএনপি সরকারের বুদ্ধিজীবী হিসেবেই পরিচিত। তাদেরকে সেনাপ্রধানের কাছে পাঠানোর উদ্দেশ্য যে মহৎ নয়, তার বলার অপেক্ষা রাখে না। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় দ্বিগুণ হলেও জ্বালানি ও কারিগরি সংকটে দেশজুড়ে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি তথ্যমতে বর্তমানে লোডশেডিং ২,০০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে। তবে এই দুর্ভোগের চিত্র সব জায়গায় সমান নয়। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম শহরে লোডশেডিং ১-২ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকলেও গ্রামাঞ্চলে তা ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পৌঁছেছে। সংশ্লিষ্টরা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অদক্ষতায় এ সংকট আরও তীব্র হচ্ছে। বিদ্যুৎ খাতের এই নাজুক পরিস্থিতির জন্য অনেকেই তারেক রহমানের অদক্ষতা ও পুরনো খাম্বা সংস্কৃতিকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। এক ব্যবহারকারী লিখেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি, অথচ বাসায় বিদ্যুৎ নাই, পামে তেল নাই, বাজারে সিন্ডিকেট। আরেক ব্যবহারকারী লিখেছেন, হোমিও ওষুধের মতো ফোঁটায় ফোঁটায় মিলছে বিদ্যুৎ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের আমলেও বিদ্যুৎ খাতের দুর্নীতির সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছিল খাম্বা। তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের ওয়ান গ্রুপ টেন্ডার ছাড়াই শত শত কোটি টাকার খুঁটি সরবরাহের কাজ পেয়েছিল। বিদ্যুৎ সংযোগ না দিয়ে মাইলের পর মাইল শুধু শূন্য খাম্বা পুঁতে রেখে জনগণের টাকা লুটপাটের সেই স্মৃতি আজও সাধারণ মানুষের মনে অমলিন। ২০০৬ সালে কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনে গুলি ও নিহতের ঘটনা এবং এই খাম্বা কেলেঙ্কারিই ছিল ২০০৮ সালের নির্বাচনে বিএনপির ভরাডুবির অন্যতম কারণ। বর্তমান সংকটে মন্ত্রীদের লোডশেডিং সহ্য করা ভালো সুলভ মন্তব্য শুনে জনমনে প্রশ্ন জেগেছে, দেশ কি তবে আবারও সেই অন্ধকারাচ্ছন্ন খাম্বা যুগে ফিরে যাচ্ছে? শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলের চিত্র অত্যন্ত করুণ। রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম ও নাটোরে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বোরো চাষের সেচ ব্যাহত হচ্ছে। সিলেট ও বরিশালের অনেক এলাকায় দিনরাতের অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকছে না। ময়মনসিংহে বিদ্যুৎ সংকটে মাছের রেণু ও পোনা উৎপাদন মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও রোগীদের নাভিশ্বাস উঠেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প যেমন ওয়েল্ডিং শপ, অটো ব্রিক্স এবং ফিড মিলগুলোর উৎপাদন ৩০% নেমে এসেছে। জেনারেটর চালানোর জ্বালানি সংকটে বিকল্প ব্যবস্থাও অকেজো হয়েছে। এমনকি চার্জের অভাবে ব্যাটারি চালিত রিকশা চালকদের আয় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত ত্রুটি সারিয়ে স্বস্তির আশ্বাস দিলেও কয়লা ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পল্লী অঞ্চলের মানুষের এই ভয়াবহ অন্ধকার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরের উপকূলে ঠাঁই দাঁড়িয়ে আছে এক বিশাল অবকাঠামো। ২২০ কিলোমিটার পাইপলাইন, ৬টি বিশাল আকায় স্টোরেজ ট্যাঙ্ক এবং অত্যাধুনিক পাম্পিং স্টেশন সবই প্রস্তুত। ২ লাখ টন জ্বালানি তেল মজুত করার ক্ষমতা সম্পন্ন এই সিঙ্গল পয়েন্ট মুরিং প্রকল্পটি এখন কেবলই এক স্থবির কঙ্কাল। প্রায় ৮,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প গত ২ বছর ধরে অলস পড়ে থেকে রোদে পুড়ছে আর বৃষ্টিতে ভিজছে, অথচ জ্বালানি সংকটে ধুঁকছে দেশ।
2024 সালের মার্চ মাসে পরীক্ষামূলকভাবে তেল খালাস ও পরিবহন সফল হওয়ার মাধ্যমে এসপিএম প্রকল্পটি প্রযুক্তিগতভাবে পূর্ণাঙ্গ রূপ পায়। কিন্তু দীর্ঘ 2 বছর পর হলেও কেবল একজন অপারেটর বা দক্ষ ঠিকাদার নিয়োগ করতে পারেনি সরকার। বর্তমানে ক্ষমতায় থাকা বিএনপি নেতৃত্বাধীন সরকারের এই ধীর গতি ও অদক্ষতাকে জাতীয় সম্পদের অপচয় বলে অভিহিত করছেন বিশেষজ্ঞরা। পাইপলাইনটি চালু থাকলে বছরে রাষ্ট্রীয় কোষাগারের অন্তত 800 কোটি টাকা সাশ্রয় হতো, যা গত 2 বছরে 1600 কোটি টাকার লোকসানে পরিণত হয়েছে। এখনও সনাতন পদ্ধতিতে লাইটার জাহাজে করে তেল আনতে গিয়ে প্রতিদিন অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। সম্প্রতি জানা গেছে, গত 24 ফেব্রুয়ারি 2026 তারিখে এসপিএম প্রকল্পের যান্ত্রিক ত্রুটি সারানোর গ্যারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেছে। অর্থাৎ এখন যদি কোনো কারিগরি ত্রুটি দেখা দেয়, তবে তার সম্পূর্ণ মেরামত খরচ সরকারকে বহন করতে হবে। অথচ প্রকল্পটি এখনও বাণিজ্যিক উৎপাদনেই যেতে পারেনি। এই চরম অব্যবস্থাপনার দায় কার? এই নিয়ে যখন জনমনে প্রশ্ন তুঙ্গে, তখন সরকারের পক্ষ থেকে কেবল প্রক্রিয়া চলছে বা দরপত্র মূল্যায়ন হচ্ছে জাতীয় আশ্বাসের বাণী শোনানো হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম ও তামিমের মতে এই বিলম্ব কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, বরং জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। গত ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকার এখন জ্বালানি সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় ও বিসিবি বারবার বৈঠক করলেও সুনির্দিষ্ট কোনো উদ্বোধনী তারিখ দিতে পারছে না। সমালোচকরা বলছেন, নির্বাচনী নাটক ও অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা সংহত করার দিকে নজর দিতে গিয়ে সরকার দেশের অত্যাবশ্যকীয় অবকাঠামো চালুর বিষয়টিকে উপেক্ষা করছে। 2 লাখ টনের মজুদ সক্ষমতা সচল থাকলে বিশ্ববাজারে তেলের দামের ওঠানামায় বাংলাদেশ অনেক বেশি সুরক্ষিত থাকত। কিন্তু সদিচ্ছা ও উদ্ভাবনী চিন্তার অভাবে এই 8,000 কোটি টাকার সম্পদ এখন কেবলই সমুদ্রতীরের এক অচল প্রদর্শনীতে পরিণত হয়েছে। টানা 15 বছর গুরুদায়িত্ব সামলে বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপি-এর মহাসচিব পদ থেকে অবসরের ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুঃসময়ে হাল ধরার পরে ক্ষমতা দখলের পরে সুদিন ফিরেছে বিএনপির। এই সময় মির্জা ফখরুল কেন সরে দাঁড়ানোর কথা বললেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বনিবনা হচ্ছে না তার। মির্জা ফখরুল সম্প্রতি ঢাকার একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি খুবই ক্লান্ত, আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে, কাউন্সিলের পরে অবসর নিতে চাই, আমার অনেক বয়স হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছি। মির্জা ফখরুল বিএনপির মহাসচিব পদের পাশাপাশি এখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্বেও সামলাচ্ছেন। প্রায় 2 দশক পরে বিএনপি সদ্য ক্ষমতায় ফিরেছে। ইতিমধ্যে দলের কাউন্সিল বা সম্মেলনের প্রস্তুতিও শুরু হয়েছে। দিনক্ষণ ঠিক না হলেও কয়েক মাসের মধ্যে এই কাউন্সিল হতে পারে। তার প্রস্তুতির শুরুতেই মহাসচিব পদে পরিবর্তনের জোর আলোচনা শুরু হয়েছে ঘরে বাইরে। মির্জা ফখরুল বেশ জনপ্রিয় ও তার ভাবমূর্তি যথেষ্ট ইতিবাচক। লেখাপড়া শেষ করে সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেছিলেন, পরে প্রশাসনিক সার্ভিসে যোগ দেন। বছর 7 কাজের পর স্বেচ্ছাবসর নিয়ে নির্বাচনে জিতে ঠাকুরগাঁও পুরসভার চেয়ারম্যান হন। পরে 90-এ তদানীন্তন শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপিতে সক্রিয় হন। 1992 সালে মির্জা ফখরুলকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে তিনি হন কৃষি প্রতিমন্ত্রী। 2009-এর কাউন্সিলে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। বছর 2-এর মাথায় দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা গেলে তার কাঁধে উঠে আসে মহাসচিবের অস্থায়ী দায়িত্ব। পরে তা স্থায়ী হয় 2016 সালে দলের সর্বশেষ কাউন্সিলে। সেই থেকে তিনি বিএনপির হাল ধরে রেখেছেন। এবারের কাউন্সিলে বিএনপির মহাসচিব পদে নতুন মুখ আসতে পারে, এই ইঙ্গিতও দিয়েছেন মির্জা ফখরুল। ইতিমধ্যে পরবর্তী মহাসচিব পদে স্বরাষ্ট্রমন্ত্রী শাহাউদ্দিন আহমেদের নাম উঠে আসছে। দীর্ঘ প্রায় 1 যুগ ভারতের শিলনে কাটিয়ে গত বছরের শুরুতে দেশে ফিরেই বিএনপির নেতৃত্বের রাশ তুলে নিয়েছেন এই নেতা। তারেক ঘনিষ্ঠ বলে ইতিমধ্যে সর্বত্র পরিচিতিও মিলেছে শাহাউদ্দিনের। সংসদে ও সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব পরোক্ষভাবে তিনিই যে সামলাচ্ছেন, এটাও সর্বজনবিদিত।
বিএনপির অন্দরমহলের খবর, খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পরে দলের প্রবীণ নেতাদের কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। মির্জা ফখরুল ও আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়া বাকি প্রবীণদের সরকারেও যুক্ত করা হয়নি। প্রবীণদের প্রতি তারেকের এমন গুরুত্বহীন মনোভাব বুঝতে পেরেই অভিজ্ঞ রাজনৈতিক মির্জা ফখরুল নিজে থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন বিএনপির একটা বড় অংশ। রাজনৈতিক চাপ, নেতৃত্বের বারবার গ্রেপ্তার হওয়া এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে দলকে টিকিয়ে রাখার কৃতিত্ব অনেকেই ফখরুলকে দিয়ে থাকেন। তার সম্ভাব্য বিদায়কে তাই শুধু একটি পদ পরিবর্তন নয়, বরং একটি যুগের সমাপ্তি হিসেবে দেখছেন দলে তার অনুসারীরা। রাজনীতি থেকে অবসর নিলে বিএনপির দুর্দিনের কাণ্ডারি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন আলোচনাও রয়েছে দলের অন্দরে। তবে এই সম্ভাবনা সাক্ষাৎকারে নিজেই নাকচ করেছেন মির্জা ফখরুল। তার ভাষায়, এ ধরনের কোনো আকাঙ্ক্ষা আমার কখনোই ছিল না। বাংলাদেশের গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছে ৮ জন ব্রিটিশ সংসদ সদস্য। লন্ডনের হাউস অব কমন্সের ১৯ নম্বর কমিটি রুমে গত সোমবার ১৩ এপ্রিল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশি ডায়াসপোরা ইন ইউকে এর উদ্যোগে আয়োজিত এই সভায় ব্রিটিশ পার্লামেন্টের ৮ জন সংসদ সদস্য অর্থাৎ এমপি অংশ নেন। হার্টলিপুরের লেবার দলীয় এমপি জনাথন ব্রাশের সভাপতিত্বে ও প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় ব্রিটিশ এমপিদের মধ্যে বক্তব্য রাখেন লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন, রিচার্ড বার্জেন, জাস আথওয়াল, ক্রিস্টিন জার্ডাইন, গ্রাহাম মরিস, অলিভার রায়ান, হেনরি টাফনেল। সভায় উপস্থিত ব্রিটিশ এমপিরা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা স্পষ্টভাবে বলেন, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তাদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করা কখনোই কাম্য নয়। বক্তারা জোর দিয়ে বলেন, একটি কার্যকর গণতন্ত্রে সকল দল ও মতের মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের পূর্ণ অধিকার থাকতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন বন্ধের আহ্বান জানান তারা। সভায় বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। উপস্থিত ব্রিটিশ এমপিরা বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাদের গ্রেপ্তার বা শারীরিক ও মানসিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদকর্মীদের ভয়হীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সভায় বক্তারা প্রবাসীদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ২ জনকে মনোনয়ন দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সম্ভাব্য চূড়ান্ত তালিকায় রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন। তাদের দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল, যাচাই বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। জোটভিত্তিক বণ্টন অনুযায়ী বিএনপি ও তাদের মিত্রদের ৩৬টি, জামায়াতি ইসলামী ও তাদের জোটকে ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি সংরক্ষিত নারী আসন নির্ধারিত হয়েছে। জামায়াতের নেতৃত্বাধীন জোটের জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৬টি আসনে বিজয়ী হওয়ায় একটি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। সেই সাথে জামায়াতের সঙ্গে আলোচনা করে আরও একটি দাবি করেছে তারা। এর অংশ হিসেবে জামায়াত তাদের কোটা থেকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু এবং এনসিপির কোটায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিনকে মনোনয়ন দিতে যাচ্ছে দলটি। এনসিপির একাধিক সূত্র মতে সংরক্ষিত নারী আসনের জন্য দলের পক্ষ থেকে ২ জনকে সম্ভাব্য চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ডাক্তার মাহমুদা মিতু ও মনিরা শারমিন। জামায়াতের কাছে আমরা একটি অতিরিক্ত আসন চেয়েছি, তারা রাজি হয়েছে। আমরা ২০ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা দল থেকে আনুষ্ঠানিকভাবে দেব। ময়মনসিংহ মেডিকেল কলেজের মমেক ছাত্রাবাসে ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
সংঘর্ষের ঘটনায় ক্লাস পরীক্ষা স্থগিত করে হল ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার ১৮ এপ্রিল সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে ছাত্রাবাসে ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৭ দিনের জন্য সকল প্রকার ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই দিন দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার সেহেলি জান্নাত সুলতানা, কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার শামিমুল মাসুদ আহমেদ ও সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল হক। এই কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার ১৭ এপ্রিল রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমারা ছাত্র হোস্টেলে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ২ জন আহত হয়েছে। আহতরা হলেন মুহাম্মদ মুয়াজ ও মীর হামিদুর। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। মুহাম্মদ মুয়াজ কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আবদুল্লাহ গ্রুপের কর্মী এবং মীর হামিদুর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে জাওয়াদ রুতাব গ্রুপের কর্মী। পুলিশ ও কলেজ সূত্র জানায়, কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আবদুল্লাহ গ্রুপের কর্মী মুয়াজ শুক্রবার রাতে মীর হামিদুরের কক্ষে যান। সেখানে বাইকে তেল ভরাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং হামিদুর ও তার সহযোগীরা মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দেন। পরে মীর হামিদুর চা খেতে বাইরে গেলে স্টিলের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে হামিদুরের গ্রুপের সদস্যরা মুয়াজকে ধাওয়া করলে তিনি একটি কক্ষে ঢুকে নিজেকে আটকে রাখেন। পরে মুয়াজকে উদ্ধার করতে তার গ্রুপের সদস্যরা এগিয়ে এলে ২ গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রাতভর ময়মনসিংহে মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর সকালে মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামিদুর হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। এই দুজনের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে নাফিউল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এখনও মামলা হয়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল আলম খান জানান, আগামী ৭ দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। কলেজের পুরো ঘটনা খতিয়ে দেখতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইরান আবারও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে কড়াকড়ি করার ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGCর যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে প্রণালীর পরিস্থিতি পূর্বের অবস্থায় ফিরে গেছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ইরনার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, IRGC অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র তথাকথিত অবরোধের আড়ালে জলদস্যুতা ও সামুদ্রিক চুরির মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে এবং কৌশলগত এই জলপথে চলাচল আগের মতো সীমাবদ্ধ করা হয়েছে। IRGC আরও সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানগামী জাহাজগুলোর জন্য পূর্ণ নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার না করা পর্যন্ত প্রণালীর ওপর এই কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড্ড বেশি কথা বলেন বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আগামী বুধবারের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্র আবারও বোমা ফেলা শুরু করবে। ট্রাম্পের এমন সাম্প্রতিক হুমকির বিষয়ে জানতে চাইলে খাতিবজাদে বলেন, মার্কিন প্রেসিডেন্ট একই বক্তব্যের মধ্যে স্ববিরোধী কথা বলেন। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার নয়।
খাতিবজাদে আরও বলেন, ইরান বিশ্বাস করে যুদ্ধ কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে না। তবে আক্রান্ত হলে ইরান নিজেকে রক্ষা করতে প্রস্তুত। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা শেষ ইরানি সৈন্য থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব। ইসরায়েল নিরাপত্তার অজুহাতে আরও বেশি ভূমি দখল করছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে তিনি এই অভিযোগ করেন। হাকান ফিদান বলেন, ইসরায়েল নিজের নিরাপত্তার পেছনে ছুটছে না, ইসরায়েল আরও ভূমি দখলের ধান্দায় আছে। নেতানিয়াহু সরকার নিরাপত্তাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আরও ভূমি দখল করছে। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের যেসব অবস্থান দখল ও নিয়ন্ত্রণে নিয়েছে সেখানে তারা অবস্থান বজায় রাখবে। কাটজ আরও সতর্ক করে বলেছেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এখনও শেষ হয়নি। তিনি জানান, যে কোনো উপায়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করা হবে।